আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, নিজ নিজ বাড়িতেই আছো, সুরক্ষিত আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি, নিজ বাড়িতেই আছি। প্রিয় শিক্ষার্থীরা এবং যারা আজকে আমার এই ক্লাসটি দেখছেন, তাদের সকলকে বালিয়াকান্দি অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদা ইয়াসমিন, সহকারী শিক্ষক, বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে এসেছি। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এখনই আমার সাথে যুক্ত হয়ে যাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি যে তোমাদের সাথে প্রাথমিক বিজ্ঞান বই আছে, তোমরা প্রত্যেকে নিজ নিজ বই বন্ধ করে ফেলো। গত পাঠে আমরা কি শিখেছিলাম মনে আছে তোমাদের? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। গত পাঠে আমরা অষ্টম অধ্যায় শেষ করেছিলাম। আশা করছি তোমরা সবাই বাসায় খুব ভালোভাবে পড়াশোনা করছো, আমি বুঝতে পেরেছি। তাহলে আজকে আমরা নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন যে আমার সাথে ক্লাসে যুক্ত হয়েছো, এর জন্য তোমাদের কি লেগেছে বলো তো? কি কি প্রয়োজন হয়েছে? তোমাদের সাথে কি কি আছে বলতে পারবে তোমরা? হ্যাঁ, আমি জানি তোমরা বলতে পারবে। দেখো তো আমার হাতে এটা কি, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, এটা একটা ট্যাব। হয়তো তোমরা মোবাইল, ল্যাপটপ অথবা ট্যাব নিয়ে আমার সাথে যুক্ত হয়েছো ক্লাস দেখার জন্য। এছাড়াও তোমাদের সাথে কি রয়েছে? লেখার জন্য কলম, খাতা বা বই রয়েছে, আমি জানি। এই যে জিনিসগুলো, এগুলো তোমার খুব প্রয়োজনীয়, তাই না, এখন ক্লাস করার জন্য? হ্যাঁ, এগুলো না হলে কিন্তু তুমি ক্লাস করতে পারতে না। এই যে প্রয়োজনীয় জিনিসগুলো, এগুলো কি বলো তো আমাদের জীবনে? হ্যাঁ, তোমরা অনেকে অনেক কিছু বলার চেষ্টা করেছো, আমি বলে দিচ্ছি। এগুলো হচ্ছে প্রত্যেকটি এক একটা প্রযুক্তি, যেগুলো আমাদের জীবনের যে বাস্তব সমস্যাগুলো, এখন যেমন তুমি ক্লাস করছো, তুমি যদি এই জিনিসগুলো না থাকতো তাহলে কিন্তু তুমি ক্লাস করতে পারতে না। তাহলে তোমার যে সমস্যা তৈরি হতো, সে সমস্যা কিন্তু তুমি এই জিনিসগুলো দিয়ে সমাধান করেছো। তার মানে এগুলো প্রত্যেকটাই এক একটা প্রযুক্তি। আজকে আমাদের পাঠের বিষয় কি, আশা করছি তোমরা এতক্ষণে প্রত্যেকে বুঝে ফেলেছো। আজকে আমরা পড়ব আমাদের জীবনে প্রযুক্তি। আমি আজকের পাঠের বিষয়টি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা প্রত্যেকে নিজ নিজ খাতায় লিখে নাও। আমাদের জীবনে প্রযুক্তি। আশা করছি প্রত্যেকে নিজ নিজ খাতায় পাঠের বিষয়টি লিখে নিয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে প্রযুক্তি, এই প্রযুক্তি কিন্তু উদ্ভাবনের জন্য কি প্রয়োজন হয় বলো তো? বৈজ্ঞানিক জ্ঞান প্রয়োজন হয়। এই টপিকটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা অনেকেই, আমি যখন ক্লাস নিয়েছি দেখেছি যে বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়টা ভালোভাবে বোঝো না। আজকে প্রত্যেকে খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো এবং লক্ষ্য করো যে আমি কি বলছি। এই যে প্রযুক্তি, এই প্রযুক্তি কোনগুলো আমি কিন্তু এখনই বলেছি, যে আমি যে এই দেখো এই মার্কার দিয়ে লিখলাম বা বোর্ড, প্রত্যেকটাই কিন্তু এক একটা প্রযুক্তি। আর এই প্রযুক্তিগুলো উদ্ভাবনের জন্য কিন্তু আমাদের কি প্রয়োজন হয়? বৈজ্ঞানিক জ্ঞান প্রয়োজন হয়। তাহলে প্রথমে আমরা
বৈজ্ঞানিক জ্ঞান সম্পর্কে জানবো, তারপরে প্রযুক্তি সম্পর্কে জানবো। তাহলে বৈজ্ঞানিক জ্ঞানটা কি বলো তো? বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান। প্রত্যেকে নিজ নিজ খাতায় লিখে নিবে। বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার, প্রত্যেকে আশা করছি খাতায় লিখে নিচ্ছ, মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রত্যেকে দেখো, বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে। প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে। প্রত্যেকে নিজ নিজ খাতায় লিখে নাও। দেখো বিজ্ঞানটা কি, সেটা হচ্ছে বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমি আশা করছি প্রত্যেকে খাতায় লিখে নিয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টা আমি আরেকটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকে বোর্ডের দিকে লক্ষ্য করো। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ না? দেখো এখানে কিন্তু একটি মেয়ে কি করছে বলো তো? সাইকেল চালাচ্ছে, তাই না? এই সাইকেলটা কিন্তু এই মেয়েটা, দেখো এই সাইকেলের প্যাডেলে কিন্তু এই মেয়েটা কি রেখেছে? পা রেখেছে। পা রাখার ফলে কিন্তু সে একটা বল প্রয়োগ করছে। বল প্রয়োগ করার ফলে কিন্তু এই যে চাকা, এই চাকা কিন্তু একটি গতি লাভ করেছে, যার ফলে এই সাইকেলটা চলছে। এই যে একটা জ্ঞান, এই জ্ঞানটা কিন্তু প্রকৃতি থেকে আমরা পেয়েছি, যেটা নিয়ে বিজ্ঞানীরা কি করেছে? গবেষণা করে এই চাকার আবিষ্কার করেছে। আশা করছি তোমরা খুব ভালোভাবে বিষয়টি বুঝতে পেরেছ। আচ্ছা, আমি তোমাদেরকে এবার আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রযুক্তিটা কি? প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা। প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা ও সমাধানের জন্য বিজ্ঞানের সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের
ব্যবহারিক প্রয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমরা কিন্তু কিছুক্ষণ আগেই জেনেছিলাম যে বিজ্ঞান হচ্ছে প্রকৃতি সম্পর্কিত যে জ্ঞান। তাহলে এখানে দেখছি কি প্রযুক্তি হলো আমাদের জীবনে বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। তাহলে প্রত্যেকে বোর্ডের দিকে লক্ষ্য করো, কিছুক্ষণ আগেই যে আমরা দেখেছিলাম যে কি হচ্ছে, সাইকেল যে গতি লাভ করছে বল প্রয়োগের ফলে, এটা কিন্তু আমরা প্রকৃতি থেকে যে প্রাপ্ত জ্ঞান পেয়েছিলাম, সেই জ্ঞানকে কি করেছি, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা যে চাকা আবিষ্কার করেছে, যে বল প্রয়োগ করলে সেই চাকা কি করে, গতি লাভ করে, যার ফলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। এবার এখন দেখছি কি প্রযুক্তি কি, দেখো এখানে বলা হয়েছে যে বাস্তব যে সমস্যা, আসলে ওই যে সাইকেল বা এখানে একটা যে গাড়ি তোমরা দেখতে পাচ্ছ, এটা কেন আবিষ্কার হয়েছে, এই যে চাকা, এটা কেন আবিষ্কার হয়েছে, এটা আমাদের যাতায়াতের সুবিধার জন্য আবিষ্কার হয়েছে। কারণ প্রাচীনকালে যখন আমরা এক স্থান থেকে অন্য স্থানে আমাদেরকে যেতে হতো, তখন কিন্তু আমাদের যাতায়াত ব্যবস্থা এত উন্নত ছিল না। যখনও পর্যন্ত আমাদের চাকার আবিষ্কার হয়নি, আমরা কিন্তু খুব কষ্ট করে এক স্থান থেকে অন্য স্থানে আমাদেরকে যেতে হতো। তাহলে এই যে যাতায়াতের সুবিধার জন্য, যাতায়াত করার যে একটা বাস্তব সমস্যা আমাদের জীবনে, সেটা সমাধানের জন্য কিন্তু এই চাকা আবিষ্কার হয়েছে। আর এই যে জ্ঞান, এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে কিন্তু এই চাকা দিয়ে সাইকেল, গাড়ি বা অন্য যা কিছু আমাদের আবিষ্কৃত আমরা করেছি, এটা দ্বারা আমাদের কি হয়েছে, যাতায়াত ব্যবস্থার আমরা সুবিধা করতে পেরেছি, যে খুব দ্রুত আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। অর্থাৎ প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে আমরা যা কিছু আবিষ্কার করি না কেন, যেগুলো আমাদের জীবনকে সহজ করে। এই দেখো তুমি যে ক্লাস করছো, আমি কিন্তু আজকে ক্লাস একটু দেরি করে শুরু করেছি নির্দিষ্ট সময় থেকে, কারণ হচ্ছে আমার বাসায় ইলেকট্রিসিটি অফ ছিল, যার কারণে কিন্তু আমি ক্লাস নিতে পারিনি। এর কারণ হচ্ছে এই যে মানে আমি ভাল্ব জ্বালাতে পারিনি। বৈজ্ঞানিক যে বিজ্ঞান যে বিদ্যুৎ আবিষ্কার করেছে, এই বিদ্যুৎকে কাজে লাগিয়ে কিন্তু আমরা ভাল্ব জ্বালাই, যা দ্বারা আমাদের ঘর আলোকিত হয় বা আলোর মাধ্যমে আমরা দেখতে পাই, বা আমাদের মাথার উপরে বৈদ্যুতিক পাখা ঘোরে, যার ফলে আমরা মানে বাতাস পাই। যাই বলি না কেন, তার মানে হলো এই যে বিজ্ঞানের যে জ্ঞান, এই জ্ঞানকে আমরা কাজে লাগিয়ে আমরা কি করি, যা কিছু আমাদের জীবনকে সহজ করার জন্য তৈরি করেছি, প্রত্যেকেই এক একটা প্রযুক্তি। আশা করছি তোমরা খুব ভালোভাবে বিষয়টি আয়ত্ত করতে পেরেছ। প্রত্যেকে খাতায় লিখে নিয়েছো আশা করছি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে বিজ্ঞানের জ্ঞান, এই জ্ঞানগুলোকে কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে একটা সিদ্ধান্তে উপনীত হতে হয় বিজ্ঞানীদেরকে। তো বিজ্ঞানীরা যে প্রকৃতি থেকে প্রাপ্ত যেসব জ্ঞান নিয়ে গবেষণা করেন, সেই ক্ষেত্রে কিন্তু তারা কি করেন, বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করেন। এই পদ্ধতিগুলোর কিন্তু আবার বিভিন্ন ধাপ রয়েছে, যে ধাপগুলো সম্পর্কে এখন আমরা জানব। ধাপগুলো দেখো, প্রত্যেকে খাতায় লিখে নাও। প্রথমে যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে পর্যবেক্ষণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি প্রত্যেকে খাতায় লিখে নিচ্ছ। পর্যবেক্ষণের পরে যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে প্রশ্নকরণ। প্রশ্নকরণ, তারপরে রয়েছে অনুমান,
প্রত্যেকে খাতায় লিখে নাও। তারপরে রয়েছে পরীক্ষা নিরীক্ষা, তারপরে যে ধাপটা রয়েছে পরীক্ষা নিরীক্ষার পরে রয়েছে সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ, তারপরে রয়েছে বিনিময়। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো যে বৈজ্ঞানিক পদ্ধতিগুলো ব্যবহার করে বিজ্ঞানীরা বিভিন্ন বিষয় সম্পর্কে তারা গবেষণা করেন। সেটা কিন্তু তার কিন্তু 6টি ধাপ রয়েছে। সে ধাপগুলো হচ্ছে পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, অনুমান, তারপরে রয়েছে পরীক্ষা নিরীক্ষা, তারপরে রয়েছে সিদ্ধান্ত গ্রহণ, তারপরে হচ্ছে বিনিময়। এখন আমি তোমাদেরকে একটি উদাহরণের সাহায্যে আরও ভালোভাবে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকে বোর্ডের দিকে লক্ষ্য করো। মনে করো যে আমি আমার প্রকৃতি থেকে একটা বিষয় খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম যে প্রকৃতিতে পানি 3টা অবস্থায় থাকতে পারে। আমরা জানি যে থাকে, সেটা হচ্ছে পানি প্রথমে একটা অবস্থায় থাকে, সেটা হচ্ছে তার কঠিন অবস্থা যেটা আমরা বরফ দেখি, তারপরে তরল অবস্থা যেটা আমরা পানি আকারে দেখি, তারপরে রয়েছে গ্যাসীয় অবস্থা। এখন আমরা দেখব যে আমি যে এই যে প্রকৃতিতে এটা পর্যবেক্ষণ করলাম যে পানি, এই যে পানি, এই পানির যে 3টা অবস্থায় থাকে। এবার আমার মনে কিন্তু, তোমাদের মনেও কিন্তু যদি তোমরা প্রকৃতিতে কোনো কিছু দেখো, তোমাদের মনে কিন্তু নানা রকম প্রশ্ন হয়, অনেক রকম চিন্তা হয় তোমাদের মধ্যে। তখন আমার মনে কিন্তু চিন্তা হবে যে এটা যে আমি দেখলাম এটা কী কারণে হয়, আসলে কেন হচ্ছে এমন, পানি কেন 3টা অবস্থায় থাকে। তো তোমার মনে এরকম প্রশ্ন জাগতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন রকম প্রশ্ন জাগলে তখন তুমি কি করবে, যে অনুমান করবে যে আসলে, কারণ তুমি তোমার পূর্ব অভিজ্ঞতা থেকে অনুমান করবে যে যখন ফ্রিজে পানি রাখো সেটা বরফ হয়ে জমে যায় এবং ফ্রিজ থেকে ওই বরফ বের করলে সেটা আবার গলে পানি হয়ে যাচ্ছে। তখন তোমার একটা এই অভিজ্ঞতা থেকে তুমি অনুমান করবে যে আসলে তাপমাত্রার জন্য হতে পারে। কারণ কি, আমরা সবাই জানি যে ফ্রিজে তাপমাত্রা একটু কম থাকে, সব কিছু ঠান্ডা হয়ে যায় ফ্রিজে রাখলে। তো তুমি যে অনুমান করলে যে এটা তাপমাত্রার জন্য হতে পারে, এই অনুমানকে কেন্দ্র করে তুমি কি করবে, পরীক্ষা নিরীক্ষা করবে যে আসলে কি তাই, দেখি তো যে তাপমাত্রার জন্য পানি এমন 3 অবস্থায় থাকে কিনা। পরীক্ষা নিরীক্ষার জন্য তোমার যে ধরনের উপকরণ প্রয়োজন সেই উপকরণগুলো তোমাকে সংগ্রহ করতে হবে এবং যে পরীক্ষা নিরীক্ষা করার পর একটা সিদ্ধান্তে ফলাফল, যে ফলাফল পাওয়া যাবে পরীক্ষার পর, সেই ফলাফল অনুসারে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে হ্যাঁ, আমরা জেনে গেলাম যে তাপমাত্রার কারণেই এমন হয়ে থাকে। পরবর্তীতে যখন তুমি সেই যে তাপমাত্রার কারণে যে পানির 3টা অবস্থা তুমি দেখেছো পরীক্ষা করে, তোমার বাবা মা বা বড় ভাই বোনের সাথে ওই বিষয়টা যখন তুমি শেয়ার করবে বা তাদেরকে বলবে, তখন কিন্তু তোমার এই যে বিনিময় বিষয়টা কিন্তু হয়ে গেল। তার মানে এই যে 6টা ধাপ, এই ধাপ 6টা কিন্তু তুমি খুব চমৎকারভাবে অনুসরণ করলে এই বিষয়টা তোমার প্রকৃতি থেকে পাওয়া একটা ধারণাকে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করে তুমি সিদ্ধান্তে উপনীত হলে যে না, তাপমাত্রার কারণেই পানির এই 3 অবস্থা হয়ে থাকে। আশা করছি তোমরা খুব ভালোভাবে বিষয়টি আয়ত্ত করতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি প্রত্যেকে নিজ নিজ খাতায় লিখে নিয়েছো। এখন তোমাদের মনে হতে পারে যে তাহলে কি প্রাচীনকালের মানুষ চলতো কিভাবে, প্রাচীনকালে কি প্রযুক্তি ছিল, এমন চিন্তা কি তোমার মনে হচ্ছে? হ্যাঁ, প্রাচীনকালেও কিন্তু প্রযুক্তি ছিল, কিন্তু সেই প্রযুক্তিকে আমরা বলছি সরল প্রযুক্তি। কী রকম সরল প্রযুক্তি? দেখো, তোমাদের জন্য আমি একটা ছবি সংগ্রহ করেছি সহজে বোঝার জন্য।
প্রত্যেকে বোর্ডের দিকে মনোযোগ সহকারে লক্ষ্য করো। দেখো এখানে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখছি যে বিভিন্ন ধাতব যন্ত্রপাতি এবং পাথরের তৈরি হাতিয়ার, এগুলো কিন্তু প্রত্যেকটাই আদিমকালের, প্রাচীনকালের। এগুলো কখনকার প্রযুক্তি? প্রাচীনকালের প্রযুক্তি। দেখো প্রাচীনকালে আমরা এ ধরনের প্রযুক্তি দেখতাম, যে প্রযুক্তিগুলোকে আমরা বলতে পারি সরল প্রযুক্তি। পরবর্তীতে কি হয়েছে? পরবর্তীতে কিন্তু রেভুলেশন হয়েছে, অর্থাৎ বিপ্লব হয়েছে। প্রযুক্তিতে অনেক বেশি এগিয়ে গিয়েছে পৃথিবী। সেক্ষেত্রে কি হয়েছে? 18 শতকে কি হয়েছে দেখো, প্রত্যেকে লক্ষ্য করো। 18 শতকে একটা শিল্প বিপ্লব হয়েছে। তখন কি হয়েছে? আমাদের যে শিল্প কারখানা বা কৃষি বা যাতায়াত ব্যবস্থায় কিন্তু ব্যাপকভাবে প্রযুক্তির উন্নতি হয়েছে, যেটা আমরা দেখছি, এখনও দেখছি যে অনেক বেশি প্রযুক্তিতে আমরা এগিয়ে গিয়েছি। তখন কি হয়েছে? বিজ্ঞানীরা যে জলীয় বাষ্প আবিষ্কার করেছিলেন, মানে জলীয় বাষ্প সম্পর্কে, জলীয় বাষ্পের যে ক্ষমতা রয়েছে এটা যে আবিষ্কার করেছিলেন, এই ক্ষমতাকে কাজে লাগিয়ে কিন্তু বিজ্ঞানীরা পরবর্তীতে কি করেছে? বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেছে। বাষ্পীয় ইঞ্জিন দিয়ে কি হয়, কি চলে, সেটা হলো আমরা যাতায়াত ব্যবস্থায় দেখেছি যে রেলগাড়ি চলেছে, বা পরবর্তীতে দেখা গেছে জাহাজ। শিল্প কারখানায়ও কিন্তু বাষ্পীয় ইঞ্জিনের ব্যবহার আমরা দেখেছি। দেখো তোমাদের জন্য আমি ছবি নিয়ে এসেছি, প্রত্যেকে দেখো, বোর্ডের দিকে তাকাও। একটা বাষ্পীয় ইঞ্জিন চালিত রেলগাড়ি এবং পাশেই দেখো একটা বাষ্পীয় ইঞ্জিন চালিত জাহাজ। এই যে 18 শতকে বিপ্লবের পরে যে বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেছিল বিজ্ঞানীরা, সেই ইঞ্জিন দিয়ে কিন্তু আমরা কি করেছি? যাতায়াত ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। দেখো বাষ্পীয় ইঞ্জিনের সাহায্যে রেলগাড়ি চলছে এবং বাষ্পীয় ইঞ্জিন দ্বারা জাহাজ চলছে। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব ভালোভাবে আশা করছি বুঝতে পেরেছো যে বিজ্ঞান এবং প্রযুক্তি কিন্তু দুটো আলাদা বিষয়। এই দুটার মধ্যে যেমন পার্থক্য রয়েছে তেমন সম্পর্কও রয়েছে। দেখো এই যে কিছুক্ষণ আগেই কিন্তু আমি বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু কি করতে পারছিলাম না, ক্লাস নিতে পারছিলাম না, কারণ আমার বৈদ্যুতিক ভাল্ব ছিল না, আলো ছিল না রুমে। দেখো এই যে বিদ্যুতের যে আবিষ্কার, এই বিদ্যুতের যে জ্ঞান, এই জ্ঞানকে কাজে লাগিয়ে কিন্তু আমরা ভাল্ব জ্বালাতে পারি, তারপরে আমরা টেলিভিশন চালাতে পারি। দেখো এখানে আছে টেলিভিশন চালাতে পারি। টেলিভিশন তোমরা প্রত্যেকে দেখো, তোমাদের জন্য খুবই উপকারী জিনিস। তোমরা এর থেকে অনেক খবর শুনতে পারো যে কেমন চলছে তোমাদের দেশ বা তোমাদের বিশ্ব। এই যে দেখো আমরা কি করি, বিদ্যুতের যে জ্ঞানকে কাজে লাগিয়ে ভাল্ব জ্বালিয়েছি, তারপরে কি করেছি, বিদ্যুৎ প্লাগ ইন করে কিন্তু আমরা টিভি চালিয়েছি। তার মানে দেখো বৈজ্ঞানিক জ্ঞান আমাদের কি করছে, প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন আমি তোমাদেরকে আরেকটি বিষয় সম্পর্কে জানাবো, সেটা হলো আমরা এতক্ষণ বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কে খুব ভালোভাবে জেনেছি এবং বিজ্ঞান প্রযুক্তির পার্থক্য সম্পর্কে জেনেছি। এবার আমরা জানব যে বিজ্ঞান ও প্রযুক্তির যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক সম্পর্কে আমরা জানব। সম্পর্কটা কি? সেটা হলো
আমরা খুব ভালোভাবে এতক্ষণে জেনে গিয়েছি যে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে প্রযুক্তি উদ্ভাবন করা হয়। আবার অনেক সময় কিন্তু বিজ্ঞানীরা প্রকৃতি থেকে যে সমস্ত তথ্য পেয়ে থাকে সেই তথ্যকে নিয়ে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে কিন্তু প্রযুক্তি ব্যবহার করে থাকে। মজার বিষয় না? যেমন খালি চোখে দেখা যায় না, এসব জিনিস দেখার জন্য কিন্তু মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকে। আবার মহাকাশ গবেষণার ক্ষেত্রে কিন্তু বিজ্ঞানীরা কি করে, দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকে। প্রত্যেকে বোর্ডের দিকে দেখো, আমি তোমাদের জন্য ছবি নিয়ে এসেছি। এখানে আমরা দেখছি, দেখো, বিজ্ঞান আর প্রযুক্তির চমৎকার একটা সম্পর্ক। বৈজ্ঞানিক গবেষণার জন্য কিন্তু আমরা অনেক সময় অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকি, যে জিনিসগুলো খালি চোখে দেখা যায় না। এবং মহাকাশ গবেষণা সহ দূরের কোনো জিনিস দেখার ক্ষেত্রে কিন্তু আমরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বিষয়টি খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমাদের ক্লাসে আমরা বিজ্ঞান কি, প্রযুক্তি কি তা সম্পর্কে জানতে পেরেছি, বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক সম্পর্কে জেনেছি এবং বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য সম্পর্কে জানতে পেরেছি। আশা করছি তোমাদের ক্লাসটি খুব ভালো লেগেছে। আজকের পাঠটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে অনেকেই তোমরা অনেক সময় বুঝতে গেলে নানান রকম জটিলতা অনুভব করো। আশা করছি আজকের এই ক্লাসটি দেখে তোমরা বিষয়টা সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমি আজকে যে বিষয়টি তোমাদেরকে শিখিয়েছি সেই বিষয়টি আমি তোমাদেরকে একবার একটু পড়ে দিচ্ছি। আশা করছি তোমরা বাসায় নীরবে আরও কয়েকবার পড়ে নিবে। দেখো, তোমরা যখন রিডিং পড়বে তোমরা কিন্তু সঠিক নিয়মে বইটা এরকম ধরার চেষ্টা করবে। আচ্ছা, দেখো প্রত্যেকে, বিজ্ঞান ও প্রযুক্তি পার্থক্য। বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে। প্রিয় শিক্ষার্থীরা, সময় স্বল্পতার কারণে আমি তোমাদেরকে পুরোটুকু পড়ে দিতে পারছি না। তোমরা আশা করছি বাসায় খুব ভালোভাবে এটা আরও কয়েকবার নীরবে পড়বে। আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, খুব ছোট একটি বাড়ির কাজ আজকে আমি তোমাদেরকে দিয়েছি। বাড়ির কাজটি করে প্রত্যেকে আমাকে মেসেঞ্জারে পাঠাবে। দেখো, এখানে আমি তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে বলেছি যে কত শতকে শিল্প বিপ্লব হয়েছিল। আমি সেই ছোট প্রশ্নটাই তোমাদেরকে দিয়েছি, শিল্প বিপ্লব কত শতকে ঘটেছিল। আমি আবারও বলছি, প্রত্যেকে খাতায় লিখে নাও, শিল্প বিপ্লব কত শতকে ঘটেছিল। আশা করছি প্রত্যেকে খাতায় লিখে নিয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খাতায় লিখে নিয়েছো। আমি আমার ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। আমি পরবর্তী ক্লাসে আবার আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। করোনা ভাইরাস কিন্তু এখনও যায়নি, এজন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা কেউই একেবারে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না, নিজ নিজ ঘরেই থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাবা মার কথা শুনবে, পড়াশোনা করবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।